সবাইকে শুভ সন্ধ্যা। এসডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আমি ডাক্তার চিরঞ্জীব আপনাদের অর্গাননের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা অনেকটা দেরি হয়ে গেছে, আমরা মূল ক্লাসে প্রবেশ করি কোন রকম ভূমিকা ছাড়াই। তো যেটা হয়ে থাকে, আমরা ক্লাসের পূর্বে ক্লাসের রেস্টটা একটু টানি, তারপরে আমরা মূল ক্লাসে ঢুকি, কারণ এটা ধারাবাহিকতা রক্ষার্থে প্রয়োজন পড়ে। আজ আমরা আলোচনা করব অ্যাফোরিজম নম্বর 102, 103, 104। তো গত পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম সেই ক্ষেত্রে আমরা ওখানে দেখেছিলাম যে হ্যানিম্যান স্যার আমাদেরকে মহামারী রোগ কিভাবে আমরা এটা মোকাবেলা করব, আমরা কিভাবে মহামারী রোগের চিকিৎসা প্রদান করব, বা কিভাবে মহামারী রোগের ক্ষেত্রে আমরা ডিসিশন নিব, আমরা কিভাবে মহামারী রোগের পেশেন্টদেরকে রোগীলিপি করব, সিদ্ধান্ত নিব, সার্বিক বিষয়টা কিন্তু আমাদের আলোচিত হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা কি কি পেয়েছিলাম? স্যারের কিছু বিশেষ নির্দেশনা পেয়েছিলাম। যেমন স্যার বলেছিলেন আমাদের যে পূর্ব মানে যে মহামারী আসুক না কেন, কখনোই একজন ফিজিশিয়ান, বিশেষ করে হোমিওপ্যাথি ফিজিশিয়ানের উচিত না যে পূর্বে একই ধরনের কি মহামারী এসেছিল, বা আংশিক আকারে এরকম কোনো মহামারী এসেছিল কিনা, বা একই নামে বা ভিন্ন কোনো নামে এসেছিল কিনা, এর কোনো কিছুকেই গুরুত্ব দেওয়া যাবে না। কারণ জিনিসটাকে মনে করতে হবে সম্পূর্ণ নতুন এবং একেবারে ইউনিক একটা পরিস্থিতি বা ইউনিক একটা রোগ, যেটা যতই তার সিমিলারিটি থাকুক না কেন পূর্বের মতন, সেটাকে কখনো ওইভাবে বিবেচনা করা চলবে না। কেন চলবে না সেটা আমরা গত আলোচনায় শিখেছি। কারণ দেখা গেছে কি, যে দেখতে একই রকম মনে হলেও যখন সূক্ষ্মভাবে গভীরভাবে আমরা এখানে কেস টেকিং করা হয়, তখন অনেক ভিন্নতা পরিলক্ষিত হয়। আমাদের যেহেতু সিমটোমেটিক ট্রিটমেন্ট, সঙ্গত কারণে যখনই ভিন্নতা আসে, আমাদের যেহেতু স্বাতন্ত্রতামূলক ট্রিটমেন্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজেশন করে আমাদের ট্রিটমেন্ট করতে হয়, রোগের নয়, তো সেই ক্ষেত্রে অবশ্যই এই ছোট ছোট বিষয়গুলাই কিন্তু আমাদের ভুল পথে ধাবিত করে, যদি আমরা অনুমান নির্ভর হয়ে ট্রিটমেন্ট করি, বা আমরা পূর্বের কোনো ধারণাকে কেন্দ্র করে ট্রিটমেন্ট কার্য শুরু করি। এই জন্য স্যার আমাদেরকে বলেছিলেন যে আমরা যেন নতুন ভাবে বিবেচনা করি। যে পরিস্থিতি হোক, যাই হোক, দেখতে একই রকম হলেও উনি এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে নির্দেশনা দিয়েছেন পর্যবেক্ষণ করার জন্য। পাশাপাশি উনি আরো কতগুলো বিষয় বলে দিয়েছেন। কেমন? যে আপনি একটা পেশেন্টের মধ্যেই যে চিত্র পেয়ে যাবেন তা কিন্তু না, আপনি দুইটা পেশেন্টের মধ্যেই পাবেন তেমনও না। এরকম একাধিক পেশেন্ট যখন আপনি আহ পর্যবেক্ষণ করবেন, তখন আপনি মহামারী সম্পর্কে একটা ধারণা পাবেন, এবং ওই ধারণাগত জায়গা থেকে আপনার হাতে তখন অনেকগুলো মেডিসিন আসবে, যেটা এই মহামারী মোকাবেলা করতে আপনার সহযোগিতা করবে, বা ওই মহামারীটাকে আপনি সামলাতে পারবেন, বা ওই মহামারীতে আপনি রোগীকে পরিত্রাণ দিতে পারবেন। তো এই যে আপনি অনেকগুলো পেশেন্ট দেখছেন, দেখার পরে অনেকগুলো মেডিসিন পাচ্ছেন, সেখান থেকে একটা মেডিসিন নিয়ে কিন্তু আপনি পৌঁছতে পারবেন। শুধু তাই নয়, এখানে স্যার এটাও বলেছেন, যারা অনেক গভীর পর্যবেক্ষণকারী আহ চিকিৎসক হয়ে থাকেন, যাদের অনেক অভিজ্ঞতা থাকে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু হতে পারে যে উনি দুইটা বা তিনটা বা একটা পেশেন্ট দেখে ওষুধের খুব কাছাকাছি চলে যেতে পারে, কিন্তু তারপরে উনি বলছেন না যে উনি সঠিক হবেন, বলছেন কাছাকাছি যেতে পারে। তার মানে কি, যে হয়তো উনি অনেক মেধাবী, মানে গভীর জ্ঞান রাখেন, উনি হয়তো কাছাকাছি যাচ্ছেন, তারপরেও কিন্তু এককভাবে সিদ্ধান্ত নিতে উনি বলছেন না। এটাকে সামষ্টিক একটা রোগ বলা হচ্ছে, কালেকটিভ ডিজিজ বলে উনি উল্লেখ করেছিলেন। তো এইটা ছিল টোটাল আমাদের গত ক্লাসের আলোচনার একটা সামারি। আরো অনেকগুলো বিষয় থাকে। তো আজকে আমরা এই ধারাবাহিকতায় আমরা সামনের দিকে আগাবো। তো আমাদের প্রথমে যে সূত্রটা থাকবে সেটা হচ্ছে অ্যাফোরিজম নাম্বার 102, অর্থাৎ 102 নম্বর অ্যাফোরিজম। 102 নম্বর অ্যাফোরিজমে আসলে স্যার কি বলছেন? তো এইটাকে মানে যাই বলুক, এর ভিতরে আমরা সেটা তো অবশ্যই আলোচনা করবো, বিস্তারিত ভাবে আমরা এখানে দেখব। কিন্তু মানে এর ভিতরে আমরা প্রবেশের আগে আমি জাস্ট এটাকে একটা হেডিং দেই, যে কোনো সূত্রের। যে মূল কথাটা হচ্ছে কি, এই যে মহামারী রোগের যে আলোচনাটা হচ্ছিল আমাদের বিগত ক্লাসে, সেইটারই পরবর্তী অংশ এখানে। এজন্য এখানে কি হচ্ছে, যে এটার একটা মানে জ্ঞানের, এই মহামারী জ্ঞান সম্পর্কে রোগের চিকিৎসাগুলো পরিচালনা করার ক্ষেত্রে যে জ্ঞানের যে পূর্ণতা প্রাপ্তিটা হচ্ছে, সেটা আমরা এই অ্যাফোরিজমের মাধ্যমে সম্পন্ন করতে পারবো। অর্থাৎ আজকে যখন আমাদের আলোচনাটা শেষ হবে,
তখন আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবো যে মহামারী রোগের ক্ষেত্রটা কেমন হবে। যারা পূর্বের ক্লাসটা ছিলেন বা না থেকে থাকেন, আপনারা কাইন্ডলি ভিডিওগুলো দেখে নিন, তাহলে ধারাবাহিকতাটা বোঝা যাবে। আরেকটা বিষয় আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে এইখানে স্যার যেভাবে করে আমরা অ্যাফোরিজম গুলো পেয়ে থাকি, সেটা যে অর্গানও নিয়ে আপনি পড়ুন না কেন, আপনি যখন পড়বেন, তো এখানে খুব বেশি সম্ভাবনা রয়েছে আপনার মানে কনসেপ্টটা খুব সহজে বুঝতে পারা। খুব বেশি সম্ভাবনা রয়েছে যে আসলে কি বলতে চাচ্ছেন এই বিষয়টাকে ধরতে পারা। এবং এইটাকে আমি মনে করি যে আজকের ক্লাসটাই কিন্তু পর্যাপ্ত নয়, আজকের আলোচনাটাই কিন্তু পর্যাপ্ত না। আমার মনে হয় যে এই কথাগুলোর তাৎপর্য এবং গভীরতাটা এতটাই গভীর যে পড়তে লাগলে মনে হয় যেন একই কথা বলছেন স্যার, একই বিষয় বলছেন। তো এই বিষয়টার যে গুরুত্ব কতটুকু, এটা যখন বারবার বারবার পড়া হয় তখন অনুধাবিত হয়। তা আমি আপনাদেরকে অনুরোধ করব যে ক্লাসটা শুধু আজকের ক্লাসে শোনার মধ্যে না, ইভেন আমি যেটুকু ব্যাখ্যা করব, আমার কাছে মনে হয়েছে যে এই সূত্র বা অ্যাফোরিজম গুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে আরো অনেক জ্ঞানের দরকার, আরো অনেক অভিজ্ঞতার দরকার। আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা যার যার জায়গা থেকে এই সূত্রগুলা অন্তত পক্ষে বারবার পড়বেন। হয়তো আমি যেটা বলছি দেখবেন যে আমার ভেতরেও অনেক কিছু বাদ পড়ে গেছে, কারণ এটার গভীরতাটা অনেকখানি। আমার কাছে যখন আমি বারবার পড়েছি, আমার কাছে মনে হচ্ছে একই কথা বলছেন, কিন্তু আমি যখন বারবার পড়ছি, আমার ফিলিং থেকে আমার অনুভূতিটা আপনাদের শেয়ার করলাম মূল আলোচনায় যাওয়ার আগে। কারণ আমার কাছে মনে হয়েছে যখনই আমি বারবার এটা পড়ছি, মানে কিছু না কিছু নতুন আমি পাচ্ছি। তার মানে কি, আমি যখন প্রথমে পড়ছিলাম মনে হচ্ছিল একই কথা বলছে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু মানে এখানে ওরকম না। বা আমি সূচনাতে যে বক্তব্যটা দিলাম, এখন যে কথাগুলো বলবো শুনতে একই রকম লাগবে, কিন্তু আসলে এখানকার ডাইমেনশন গুলো অনেক গভীর। এই জন্য আমি অনুরোধ করবো আপনারা সকলেই এটা পড়ুন। আচ্ছা, এখন স্যার এখানে কি বলছেন, এই যে একটু আগে মানে যেটা বলছিলাম যে বিভিন্ন কেস আমরা যখন এই মহামারীর আমরা যখন রোগীলিপি করব বা আমাদের কাছে যখন বিভিন্ন পেশেন্ট আসবে, তখন আমরা যখন এটা পর্যবেক্ষণ করা শুরু করব, রোগীগুলোর প্রেসক্রিপশন করা শুরু করব, তাদের লক্ষণ সমস্যা নিয়ে শুরু করব, তখন যেটা ঘটবে, ধীরে ধীরে আমাদের কাছে মহামারীর যে আসল চেহারাটা সেটা সম্পর্কে কিন্তু মানে পরিষ্কার ধারণা হবে। আমাদের কাছে সেই বিষয়গুলো খুব বেশি পরিষ্কার হতে থাকবে যে আসলে এটার মানে এর এর চরিত্রগত বৈশিষ্ট্যটা কি, এর ভিতরে কি কি রয়েছে। তো এই টোটাল বিষয়টাকেই কিন্তু এখানে স্যার বলছেন এই অ্যাফোরিজমে, যেটা আরো বেশি ক্লিয়ার হবে, আরো বেশি সিগনিফিকেন্ট হবে আমাদের কাছে। এই সূত্রটাকে যদি একটু ভাগ করা হয় তাহলে দেখা যায় এখানে উনি কিছু বলছেন যে সাধারণ লক্ষণের কথা, কিছু বিশেষ লক্ষণের কথা বলছেন। তো এই প্রত্যেকটা লক্ষণ নিয়ে আমরা চেষ্টা করব ধরে ধরে আলোচনা করার বা ওই জায়গাটাতে পৌঁছানোর, যে স্যার আসলে আমাদেরকে কি বলতে চেয়েছেন এখানে। তা চলুন আমরা ধীরে ধীরে ঢুকি। তার আগে আমি একটু সূত্রটা টোটালি সবার জন্য একসাথে আমরা আসুন পড়ি, যাতে করে আমরা পরবর্তী আলোচনাটা আরো ভালোভাবে নিতে পারি। তো স্যার এখানে যেটা বলছেন, ইন দ্য কোর্স অফ রাইটিং ডাউন দ্য সিমটমস অফ সেভারাল কেসেস of this kind of scale of the disease picture becomes ever more and more complete. অর্থাৎ এই যে আমরা যে সিমটম গুলো নিচ্ছিলাম বিভিন্ন কেসের, এই ধরনের এই মহামারীর কথাই কিন্তু উনি বলছেন। হ্যাঁ, যে আমরা যে নিচ্ছি যে বলছেন যে অফ দিস কাইন্ড অফ স্কেচ, মানে এই যে একটা নকশা তৈরি হচ্ছে বা এটার যে একটা চিত্র তৈরি হচ্ছে এই এই রোগগুলোর, এটা কি হচ্ছে, বিকাম এভার মোর অ্যান্ড মোর কমপ্লিট, অর্থাৎ মানে ক্রমশ এটা সম্পন্ন হচ্ছে বা পরিপূর্ণতা লাভ করছে। not more spun out and verbose but more significant, ব্র্যাকেটে উনি বলছেন মোর ক্যারেক্টারিস্টিক। অর্থাৎ এইটা যে শুধুমাত্র মৌখিক ভাবে বলা হচ্ছে বা এটা যে অনেক বেশি বাগাড়ম্বর করে বলা হচ্ছে তা কিন্তু নয়। আসলে এটা আরো বেশি সিগনিফিকেন্ট হচ্ছে, আরো বেশি প্রকৃষ্ট রূপে এটা আমাদের সামনে আসছে, আরো বেশি বৈশিষ্ট্যপূর্ণ ভাবে আমাদের সামনে এটা আসবে যখন এইভাবে আমরা পড়বো। and including more of the peculiarities of this collective disease। দেখুন এখানে আবার সে কালেকটিভ ডিজিজই বলছে, অর্থাৎ সামষ্টিক রোগ। কেন বলছেন? কারণ এই মহামারীর যে লক্ষণ সেটা একটা পেশেন্টের মধ্যে আসে না, সেটা দুইটা পেশেন্টের মধ্যে পরিপূর্ণতা পায় না, সেটা একাধিক পেশেন্টের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এজন্য বলছে কালেকটিভ ডিজিজ। অ্যান্ড দ্য ওয়ান হ্যান্ড সরি অন দ্য ওয়ান হ্যান্ড, মানে একদিকে দ্য জেনারেল সিমটমস সাধারণ লক্ষণাবলী, দ্যাট ইজ লস অফ অ্যাপেটাইট ব্র্যাকেটে স্লিপলেসনেস এক্সেট্রা, অর্থাৎ
আপনার ক্ষুধাহীনতা বা নিদ্রাহীনতা, এই যে সাধারণ কিছু লক্ষণ বিকাম পার্সিয়াসলি ডিফাইন্ড অ্যাজ টু দেয়ার পিকুলারিটিস, অর্থাৎ মানে এইগুলো তাদের যে মানে আপনার বিশেষত্বপূর্ণ যেগুলো সেগুলোকে খুব বেশি আহ, এটা আপনার একদিকে কি হয় যে এই সাধারণ লক্ষণগুলো কিন্তু আসে। এগুলো কেন সাধারণ লক্ষণ বলা হচ্ছে? কারণ এই যে মানে ক্ষুধাহীনতা বা নিদ্রাহীনতা এটা যে শুধুই মহামারীর ক্ষেত্রে আসে তা কিন্তু নয়, এটা কিন্তু অন্যান্য বিভিন্ন ডিজিজের ক্ষেত্রেও আসতে পারে। সেজন্য বলছেন যে জেনারেল সিমটম, মানে কিছু আমরা এখানে কি পাবো, জেনারেল সিমটম পেতে পারি। আচ্ছা, এরপরে কি বলছে, অন দা আদার হ্যান্ড, অন্যদিকে দ্য মোর মার্কড অ্যান্ড স্পেশাল সিমটমস হুইচ আর peculiar to but few disease and of rare occurrence, অর্থাৎ এমন কিছু মানে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কিছু অপর দিকে এমন কিছু আমরা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বা বিশেষ লক্ষণ আমরা পাবো, যেগুলো কি যে কিছু রোগের ক্ষেত্রে পাবো বা কিছু ক্ষেত্রে পাবো, কিছু রোগীর ক্ষেত্রে পাবো বা বিশেষ কোনো ঘটনার ক্ষেত্রে আমরা পাবো, অ্যাট লিস্ট ইন দা সেম কম্বিনেশন, অর্থাৎ একই ধরনের আপনার কম্বিনেশন বা পারমুটেশনের মাধ্যমে এটা কিন্তু আমরা পাবো। বিকাম প্রমিনেন্ট, এই যে প্রমিনেন্ট মানে আরো বেশি স্পষ্ট হবে, অ্যান্ড অ্যান্ড দ্য কনস্টিটিউট হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ দিস ম্যালাডি, অর্থাৎ এই যে রোগটা তার যে মানে ধাতুগত গঠন বা কনস্টিটিউট মানে কি তার গাঠনিক যে বিষয়টা সেটা আরো বেশি পরিস্ফুটিত হবে। All those affected with the disease prevailing at a given time have certainly contracted it from one and the same source. অর্থাৎ এখানে বলছেন যে এই যে টোটাল যে ঘটনাটা বা এই যে দেখা যাচ্ছে যে এইগুলো যখন আমরা সবকিছু একসাথে আমরা নিয়ে আসবো, এই যে প্রাদুর্ভোগ যেটা দেখা গেছে এগুলো যখন একসাথে করব, মানে এটা দেখা যাবে কি মানে এটা মূলত একটা এবং একই উৎস থেকেই আসলে এটা আসছে বা এটার জন্য দায়ী হচ্ছে আপনার একটাই সোর্স বা একই ঘটনা। বাট দ্য হোল এক্সটেন্ট, কিন্তু দ্য সমস্ত তার যে পরিধিটা অফ সাস অ্যান এপিডেমিক ডিজিজ, এই যে টোটাল যে মহামারীটার অ্যান্ড দ্য টোটালিটি অফ দ্য সিমটম এবং সমস্ত লক্ষণ সমষ্টিগুলা কি বলছে, ক্যান নট বি লার্ন ফ্রম ওয়ান সিঙ্গেল পেশেন্ট, অর্থাৎ একটা পেশেন্টের মধ্যে থেকে এটা পাওয়া যাবে না। আমি ব্র্যাকেটের অংশটা একটু স্কিপ করেছি, কারণ হচ্ছে বাক্যটা বোঝার জন্য, কারণ এই সূত্রগুলো বেশ মানে কমপ্লেক্স সেন্টেন্সের লেখা। স্যার সাউন্ড আসছে না তো? আপনারা কতক্ষণ থেকে সাউন্ড পাননি বলুন তো? এখন কি শোনা যাচ্ছে আমার কথা? এখন শোনা যাচ্ছে স্যার। ওই অ্যাফোরিজমের যখন ব্র্যাকেটের ওই অংশটা পড়তেছিলেন না ওই সময় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহারে, আচ্ছা ঠিক আছে। সাথে সাথে করে রেসপন্স করবেন, এটা আসলে আমি বুঝলাম না কেন হলো, তো এটা সাথে না, সাথে রেসপন্স। প্রথমত আমিও বুঝতে পারি না যে কেন কেন হচ্ছে, এটা বুঝতে পারি না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে আমরা ব্র্যাকেটের অংশটাতে আবার আসি, যে এইখানে মানে মূল যে কথাটা যে এটা কিন্তু একটা পেশেন্টের মধ্যে এটা সামগ্রিক চিত্রটা পাওয়া যাবে না, এবং ব্র্যাকেটের অংশটাতে যেটা বলছেন সেখানে স্যার বলছেন যে আসলে মানে এই আপনার এর জন্য যেটা উপযুক্ত একটা হোমিওপ্যাথি রেমেডি আমাদের রয়েছে সেটা আসলে এইগুলো মানে সমন্বয় করে আমাদেরকে আমরা পেতে পারি। এখানে বলছেন কি ইজ বাট ইজ অনলি টু বি পারফেক্টলি ডিডাক্টেড and ascertain from the suffering of several patients of different constitution, অর্থাৎ বিভিন্ন ধরনের যে কনস্টিটিউশনের পেশেন্ট আমাদের কাছে আসবে, এইগুলো আমরা যথার্থভাবে নিতে পারলে তখন একটা সিদ্ধান্ত আমরা নিতে পারবো বা একটা ওষুধে আমরা পৌঁছতে পারবো। মূল সূত্রটাকে মানে যদি এইটুকু কথা কিন্তু কথা না, এর ভিতরে অনেক কিছু রয়েছে।
তা আমরা চেষ্টা করব ধীরে ধীরে সেখানে ঢোকার। তা আসুন কি কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, ফুটনোটটা নিয়ে কথা হবে, সেটা আমরা পরে আসবো। আমরা সূত্রটাকে আগে একটু দেখি। তো এইখানে যদি আমরা একটু দেখি, তাহলে প্রথম কথাটা স্যার যেটা বলছেন, সেখানে কিন্তু বলছেন কি ক্রমশ রোগীর চিত্র পরিপূর্ণতা লাভ করে। ক্রমশ মানে এই যে জিনিসটা পরিপূর্ণতা লাভ করে। এখন আমরা খুব মানে কাছ থেকে আমরা যে জিনিসটা বিগত কয়েক বছরে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে, বিশেষ করে করোনার কথা আমি বলতে চাচ্ছি। সেই মুহূর্তে আমরা যে জিনিসটা পেয়েছি, আমি সেইটাকে এখানে উদাহরণ হিসেবে ব্যবহার করব এই পুরো কনসেপ্টটা বোঝার জন্য। এখানে আমরা যদি মানে দেখুন, এখানে স্যার বলছেন কি মানে রোগী চিত্র কি হচ্ছে যে একটা পেশেন্ট দেখেই যে আমরা পাবো না তার ভিতরে পুরো লক্ষণ সমষ্টি, সেইটাই উনি স্যার এখানে বলতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে কি হয়েছে বলুন তো, মানে এইখানে যে বিষয়টা রয়েছে যে দেখুন আমাদের মানে করোনার ক্ষেত্রে আমরা কি দেখেছি যে একটা মেডিসিন কিন্তু খুব বেশি ব্যবহৃত হয়েছে। তো এই বিষয়টা যদি আমাদের হানিম্যান স্যার যেভাবে করে সূত্রগুলোতে বলে গেছেন, যদি আমরা সেভাবে করে প্রয়োগ করতাম, হয়তো আরো অনেক কাছাকাছি আরো অনেক ভালোভাবে আমরা কিন্তু মানে পৌঁছাতে পারতাম ওষুধের কাছে। কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু মানে আপনার সব রকম ভাবে হয়নি। কেন হয়নি আমি বলছি না যে সকলেই মানে কেউই এটা মানেননি, মেনেছেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কি এই সমস্ত ক্ষেত্রে অনেক মানে ভুল ভাবে ট্রিটমেন্ট হয়েছে। হ্যাঁ, যে আপনার যেভাবে করে স্যার বলেছেন ঠিক এইভাবে করে প্রোটোকলটা মেনে কিন্তু ট্রিটমেন্ট করা হয়নি। স্যার কি বলেছেন যে একটা পেশেন্ট দেখেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেকে মানে বিভিন্নভাবে এই যে আর্সেনিক, রাস্ট্রক্স, জেলসিমিয়াম এগুলো কিন্তু প্রয়োগ করেছে। এগুলো অনেক অপব্যবহারও হয়েছে, সেটা আমরা জানি। তো সেই জিনিসটাই আমি বলতে চাচ্ছি যে এইখানে আমরা কখনো এরকম কোনো মহামারী আসলে যে আমরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে নিব, সেটা কিন্তু কখনোই নিব না। আমরা অবশ্যই মানে একটা একটা করে রোগী পর্যবেক্ষণ করব এবং সেখান থেকে যে লক্ষণটা আমরা পাচ্ছি সেই জিনিসগুলো আমরা একত্রিত করব এক জায়গায়, এবং সেখান থেকে আরো একটা রোগী যখন পাবো তার বিষয়টাও আমরা সামনে আনবো, এনে আমরা সেই জিনিসটা একত্রিত করার চেষ্টা করব। এই যে একটু 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 করে খন্ড খন্ড অংশগুলো একসাথে করে নিয়ে তখন আমরা টোটাল চেহারাটা পাবো, এবং তারপরে আমরা এটা নিয়ে কিন্তু গবেষণা বা আমাদের কিন্তু চিকিৎসা কার্যটা আমরা পরিচালনা করতে পারবো। এখানে স্যার সূত্রে বলছেন কি একটা যে সাধারণ লক্ষণাবলী, যেটা আমি বলছিলাম অলরেডি যে আমাদের যেটা হয় অনেক মানে ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, করোনার ক্ষেত্রেই যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারি যে এইখানে একই ধরনের সিমটম অনেক পেশেন্টের মধ্যে আছে, কিছু কমন সিমটম যেটাকে আমরা সেগুলোকে সাধারণ সিমটম ভাবতে পারি, আর কিছু কিছু পেশেন্টে কিন্তু কিছু পিকুলিয়ার সিমটমও আসছে। এখন আপনি কি এটা বলতে পারবেন যে না করোনার সিমটম শুধু এইগুলাই, অর্থাৎ এই সাধারণ যে সিমটম গুলা এটাই করোনা, আর একটা পেশেন্ট তার ভিতরে ওই লক্ষণগুলো নাই, তার ভিতরে ব্যতিক্রম কিছু এসেছে কিন্তু সেটা আসলে করোনা না, এটা কিন্তু আপনি বলার সুযোগ নেই। এখানে কিন্তু সেটাই বোঝানো হচ্ছে যে আপনি যে এটাকে আলাদা করে ফেলবেন, অ্যাপার্ট করে ফেলবেন, যে এখানে ভিন্ন কিছু এসেছে এই জন্য এটা করোনার মহামারীর প্রকোপ নয়, এরকম কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। হতে পারে, কিন্তু সেটা অ্যানালাইসিস করতে হবে, কোনো রকম অনুমান চলবে না। সেই জন্যই স্যার কিন্তু এখানে আবারও এই জিনিসটা রিপিট করতেছেন যে এরকম সাধারণ লক্ষণ কিছু আমরা পাবো, কিছু বিশেষ চরিত্রের লক্ষণ পাবো, এবং এই সাধারণ লক্ষণ বিশেষ চরিত্রের লক্ষণ সবকিছু মিলিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদেরকে পৌঁছতে হবে আহ সঠিক ওষুধে, যেটাতে রোগীর আপনার যেটা করা যেতে পারে যে রোগীর যে রিলিফ দিবে বা রোগীকে আরোগ্য করবে সে ধরনের একটা ওষুধের ক্ষেত্রে আমরা পৌঁছতে পারি। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে মহামারী যদি আমরা মানে সোর্সটা যদি চিন্তা করি, তাহলে বিষয়টা কি, এটা কিন্তু আপনার ধরুন চায়নাতে হয়েছিল, তাই না? এখন চায়নাতে যে হয়েছিল এটা পরবর্তীতে কি হয়েছে, সারা পৃথিবীতে কিন্তু ছড়িয়ে গেছে। এখন আমরা যে এই যে সোর্স একই, করোনা সোর্স একই, মানে একই বলতে আমি এটা বলছি করোনা কোভিড-19 যেটা, এটা যে করোনা যে ভাইরাস এটা হচ্ছে সোর্স, কিন্তু উৎসটা হয়তো অন্য একটা লোকেশনটা হয়তো ভিন্ন, কিন্তু পরে সেটা ছড়িয়েছে। কিন্তু একই সোর্স হওয়া সত্ত্বেও কেন ভিন্ন ভিন্ন ভাবে এটা উপস্থাপিত হয়, এরও কিন্তু কারণ এই সূত্রের মানে গভীরতার মধ্যে কিন্তু স্যার মানে বলছেন যে আপনার এক একটা কনস্টিটিউশনের কারণে কিন্তু এক এক রকম হয়। অর্থাৎ এই ক্ষেত্রে যে এই যে কোনো একজন ব্যক্তি অনেক রাগী, কোনো একজন ব্যক্তি খুব দয়ালু, কোনো একজন ব্যক্তি খুব লোকসঙ্গ পছন্দ করে, কেউ একা একা থাকতে পছন্দ করে, কেউ দেখা যাচ্ছে সহজে রাগ করে না। তাহলে এই যে এক একটা মানুষের প্রকৃতি এক এক রকম, এই যে কনস্টিটিউশন এক একজনের এক এক রকম, আপনি যদি সেটাকেও আমলে না নেন তাহলে কিন্তু আপনার এই মহামারীর কেস টেকিংটা করা সম্ভব না। আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের যে ওষুধগুলো প্রুভ হয়, আমরা জানি কি সুস্থ মানে শারীরিক এবং মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ একদল নারী এবং পুরুষ
যে টিম থাকে তাদের পরে ওষুধ প্রয়োগ করে প্রুভিং করা হয়। এটা জেনে অবাক হবেন যে হ্যানিম্যান স্যার যখন এগুলো করেছিলেন তখন কিন্তু ওই ব্যক্তি যারা যারা টিমে ছিলেন তাদেরও কিন্তু বায়োডাটা উনি রেখে গেছেন। কেন রেখে গেছিলেন জানেন? যে উনি চেয়েছেন যে এইভাবে তো আমাদের পরীক্ষিত ওষুধগুলো সুস্থ শরীরে, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ শরীরে, তারপরে উনি এটা রেখেছেন কেন? কারণ দেখুন কতটা স্বতন্ত্রতা এখানে উনি ভেবেছেন, কোন পর্যায়ে ভেবেছেন যে ওই যে মানুষটা তার যে ডিএনএ, তার ডিএনএ সাপেক্ষে এই লক্ষণগুলো এসেছে, কিন্তু সেম একই মানুষ কিন্তু আরেকজন ভিন্ন একজন মানুষ যখন হবেন তখন কিন্তু তার ডিএনএ ভিন্ন হবে। তো তখন কিন্তু এই ওষুধের সিমটম কিন্তু মানে অন্য কিছু আসতে পারে। এখন ওনার ওই সমস্ত তথ্য রেখে যাওয়ার কারণ কি, যে ওনার লাইফ স্টাইল কি ছিল, ওনার চিন্তা ভাবনা কি ছিল, সেই বিষয়গুলো যেন পরবর্তী কোনো গবেষক পরবর্তীতে কেউ যেন এটাকেও একটু আমলে আনেন। এই বিষয়গুলো কিন্তু কখনো সামনে আসে না। বাট এই যে উনি স্বাতন্ত্রতার কথা এখানে বলছেন, অর্থাৎ কনস্টিটিউশনের কথা বলছেন, সেটা বোঝানোর স্বার্থে আমি এই রেফারেন্সটা একটু আনলাম। যে আমাদের এই যে একই উৎস হওয়া সত্ত্বেও যে ভিন্ন ভিন্ন হয়, এর কারণটাই হচ্ছে কিন্তু আমাদের এই কনস্টিটিউশন, আমাদের এই যে আপনার এক একজনের ধাতুগত গঠন, এক একজনের প্রকৃতি, হ্যাঁ, এক একজন এক একটা ইন্ডিভিজুয়াল এক এক ধরনের। তাহলে আমরা অবশ্যই এই বিষয়টাকে আমলে রাখবো। আমরা যেন কখনোই মানে আশা না করি যে না আমাদের ওই একটা পেশেন্টের মধ্যে সমস্ত কিছু আসবে, কখনোই তা না। একই করোনা, একই কোভিড-19, অথচ এটা ম্যান টু ম্যান ভ্যারি করতেছে। কেন করছে সেই বিষয়টা কিন্তু স্যার এখানে অনেক সুন্দর করে বলে গেছেন। আচ্ছা, এখন আমরা আহ, যেটা করতে পারি যে আমাদের যে এটা যে ফুটনোট যেটা রয়েছে, আসলে আমরা একটু ফুটনোটের কথাটা একটু বলি। এখন ফুটনোটে যে জিনিসটা আমরা আলোচিত হয়েছে, আমি একটু আজকে পড়ি ফুটনোটের বিষয়টা। হ্যাঁ, দেখুন স্যার এখানে কি বলছেন: দ্য ফিজিশিয়ান হু হ্যাজ অলরেডি ইন ফার্স্ট কেস been able to choose a remedy approximating to the homeopathic specific will from the subsequent cases be enabled either to verify the suitableness of the medicine chosen or to discover a more appropriate, the most appropriate homeopathic remedy. অর্থাৎ স্যার বলছেন এই যে অলরেডি মানে ফিজিশিয়ান কি করেছেন, যে তার কাছে উনি প্রথমে একটা কেস তো অলরেডি উনি দেখে ফেলেছেন বা উনি একটা ওষুধ দিতে সমর্থ হয়েছেন। আচ্ছা, এই ওষুধ যখন সমর্থ হলেন, এখানে কি শেষ? সেটাই কিন্তু শেষ না। আসলে উনি বলতে চাচ্ছেন যে এই মহামারীতে আপনি যে প্রথমে যে ওষুধটা দিলেন, এর এর পরবর্তী ধাপটা হচ্ছে ফুটনোট 89। অর্থাৎ বলছেন আপনি ওষুধ দিয়েছেন, দেওয়ার পরে আপনার ওষুধটা সঠিক আছে কিনা এইটা কিন্তু যাচাই করার বিষয়টা হচ্ছে এই ফুটনোটে বলছে। কেন? কারণ ফুটনোটটা এইটাই নির্দেশ করছে যে এইবার আপনি যে ওষুধটা দিলেন, আপনি এবার পরীক্ষা করুন। কি পরীক্ষা করুন? যে আসলে পেশেন্টের ভিতরে ওই ওষুধটা কতটা প্রভাব ফেলেছে, সে কতটুকু এটাতে উন্নতি লাভ করেছে, এইবার আপনি পর্যবেক্ষণ করুন। কারণ কি, আপনাকে কিন্তু অনেকগুলো পেশেন্ট দেখে একটা সঠিক ওষুধে পৌঁছাতে হবে, মহামারীকে মোকাবেলা করতে হবে। এখন আপনি যখন এইখানে মানে আবার স্যার কিন্তু যদি আমরা একটু একটু মানে প্রিভিয়াস অ্যাফোরিজম গুলোতে একটু ফিরে যাই, ওখানে স্যার কি বলছিলেন? কোন রকম অনুমান চলবে না। কি অনুমান চলবে না? যেটা আগে কি ধরনের এই ধরনের মহামারী এসেছিল কিনা, আগের মহামারীতে কি ধরনের মেডিসিন ব্যবহার হয়েছিল, সেগুলো অনুমান চলবে না। কিন্তু এই যে জায়গাটা আপনাদের প্রশ্ন আসতেই পারে, তাহলে স্যার এইখানে যেহেতু অনুমান চলবে না, এটা আমি কি করতেছি? এইটুকুই হচ্ছে সর্বোচ্চ একটা ছাড়ের জায়গা। এইটা আপনাকে করতেই হবে, কারণ এর বিকল্প নাই। আপনার একটা পেশেন্ট প্রথম যখন আপনি দেখছেন, সেই পেশেন্টের ক্ষেত্রে কি মেডিসিনটা হবে সেই বিষয়টা কিন্তু তার ভিতরে যে লক্ষণটুকু আপনি পেয়েছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে দিতে হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা অনুমান যদি আপনি বলেন হতে পারে, কিন্তু এটা হ্যানিম্যানের নির্দেশনার বাহিরে না। এই যে আপনি ওষুধটা দিলেন, দেওয়ার পরে কি করতে হবে? ওই পেশেন্টের যে ফিডব্যাক সেটা আপনাকে কিন্তু নিতে হবে। কেন নিতে হবে? যে ওষুধটা তারপরে কতটা প্রভাব বিস্তার করলো, কতটুকু তার উন্নতি আনলো, কতটা তাকে সাপোর্ট দিতে পারলো, বা এটা তার কোনো অবনতি হলো কেন, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনি নিতে পারছেন। আর এর মাঝখানে যে জিনিসটা ঘটছে, আপনার কাছে কিন্তু আরো পেশেন্ট আসছে, আপনি সে সকল পেশেন্ট থেকেও কিন্তু তথ্য নিচ্ছেন। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যগুলো নিচ্ছেন, আর পূর্বের কিছু যে অলরেডি পেশেন্ট দেখে ফেলেছেন, ওষুধ দিয়ে ফেলেছেন, তাদের পরিবর্তনটা আপনি তুলনা করবেন, একত্রিত করবেন, করে কিন্তু আপনি তখন একটা জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। এই জন্য আমি এখানে কথাটা লিখেছি যে এটি সর্বোচ্চ সুযোগ। কি সুযোগ? সুযোগ এইটা অনুমান করার, বা যদি বলেন এটা অনুমান, তাহলে অনুমানের বা আপনি ওষুধ নির্বাচনের ক্ষেত্রে। কিন্তু আপনার এই যে অনুমান, এটা কিন্তু অনুমান না, এটা আপনার গবেষণারই বা আপনার একটা সিদ্ধান্তে পৌঁছানোরই একটা অঙ্গ। তো এইটা ছিল মোটামুটি আমাদের অ্যাফোরিজম 102 তে।
এটা কিন্তু অবশ্যই আপনারা একটু পড়বেন, কারণ আলোচনাগুলো কিন্তু বেশ মানে গভীর। এগুলো মানে ফুটিয়ে তোলাটাও বেশ ডিফিকাল্ট। আপনি যত স্টাডি করবেন আর আমার কথাগুলো যদি মিলান, তাহলে পুরো কনসেপ্টটা আশা করি আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। এবং আমি আপনাদের আজকে ক্লাসের মাধ্যমে এটাও বলে রাখছি, আপনারা পড়ে আপনারা যদি আমাকে একটু প্রশ্ন করেন, তাহলে আমার জন্য এটা আরো বেশি ব্যাখ্যা করতে সুবিধা হবে। কারণ আপনাদের প্রশ্নগুলো পাইলে তখন সেই ডাইমেনশন থেকে আমার কথা বলতে সুবিধা হবে। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি মূল সূত্রটাতে আসলে কি বলেছেন স্যার সেই কনসেপ্টটা তুলে ধরতে। আমি প্রথম দিনই অর্গাননের ক্লাসে বলেছিলাম এটা কিন্তু মানে একটা একটা ফুল অর্গানন, সে এমন একটা ফুল যে ফুলের মধু আছে, বিষও আছে। আপনি এখান থেকে কি নিবেন, কতটুকু নিবেন, কতটুকু প্রয়োগ করবেন, এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করছে। ফলে এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এটা আপনারা চর্চা করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। না হলে অন্ততপক্ষে আমাদের ফিজিশিয়ান, আমাদের স্যার যে আমরা তো অলরেডি 102 তে চলে এসেছি, কিন্তু প্রথমে যে ফিজিশিয়ানের লক্ষ্য উদ্দেশ্য স্যার আমাদের এতদিন গুলোতে বলে এসেছেন, যেগুলো আমরা পাড়ি দিয়ে এসেছি, সেগুলো কোনো কিছুই কিন্তু থাকবে না। অর্থাৎ আপনি হ্যানিম্যানের পথ মেনে কতটা চলছেন সেটা কিন্তু এই সমস্ত অ্যাফোরিজম দিয়ে কিন্তু পরীক্ষা করা সম্ভব। আচ্ছা, এখন আসি আমরা একটু 103 তে। 103 তে স্যার কি বলেছেন? 103 তে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এই যে এতটা কথা বললাম, এইবার দেখুন মানে মূল জায়গা থেকে এই মহামারী থেকে স্যার আস্তে আস্তে কিন্তু কোথায় কোথায় যাচ্ছে, আমাদের মূল রোগের ভিতরে যাচ্ছে। মূল রোগ বলতে আমি এটা বোঝাচ্ছি মানে ফান্ডামেন্টাল যে কজ, অর্থাৎ মায়াজম। হ্যাঁ, মানে এই যে কনস্টিটিউশন এতক্ষণ কথা বললাম, এই যে কনস্টিটিউশন অর্থাৎ এক একজনের ভিতরে এক এক প্রকৃতি, এর পিছনে মূল জিনিসটা কি কাজ করে, আমাদের মায়াজম। তা এই মহামারীকেই রেফারেন্স দিয়ে স্যার 103 নম্বর অ্যাফোরিজমে আমাদেরকে মায়াজম সম্পর্কে আমাদেরকে মানে ধারণা দিচ্ছেন। মায়াজম সম্পর্কে আমাদেরকে এখানে উনি কিভাবে অ্যাকচুয়ালি এই সূত্রটার আর একটা বিষয় রয়েছে। এটা পড়তে গিয়ে আমার উপলব্ধি হয়েছে যে অ্যাকচুয়ালি স্যার কিন্তু অলরেডি এটা ইনভেন্টেড, স্যার কিন্তু এটা অলরেডি আবিষ্কার করে গেছেন যে মায়াজম, সোরা এটা, সিফিলিস এটা, সাইকোসিস এটা। এই ঘটনাটা, এই সূত্রটা আমরা যখন পড়ছি, এই সূত্রটাকে আমরা দুইটা বার্তা পেতে পারি। একটা হচ্ছে স্যার কিভাবে করে সোরার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। দুই, যদিও উনি এখানে এই সূত্রটাতে সোরাই উল্লেখ করেছেন, কিন্তু আসলে পাশাপাশি সিফিলিস সাইকোসিসও একই একই পদ্ধতি, সেটাই আমরা বুঝবো যখন সূত্রটা শেষ করবো, তখন বুঝে নিব এটা। যদিও উনি সিফিলিস সাইকোসিসের কথা সূত্রে উল্লেখ করেননি। মূল কথা স্যার কিভাবে এটা আবিষ্কার করেছিলেন, কিভাবে এটা ধরেছেন, এর একটা একটা মানে এর অনেকগুলো দিক আছে, কিন্তু একটা বিষয় এখানে এসেছে যেটা হচ্ছে মহামারীর সাথে রিলেভেন্ট যে প্রক্রিয়াটা, মানে এই সূরা নির্ণয়ের ক্ষেত্রে, প্রক্রিয়ার অংশটার ক্ষেত্রে সূরা নির্ণয়ের মহামারীর সাথে যেটুকু অংশ সেটা এখানে আলোচিত হয়েছে। তো সেইটা একটা বিষয়। দ্বিতীয়ত আর একটা সিদ্ধান্ত হতে পারে অদূর ভবিষ্যতে যদি কখনো আরো কোনো আপনার মায়াজম আমাদের ভিতরে আসে, আবিষ্কৃত হয়, তখন আমরা কিভাবে ওই মায়াজমের ব্যাপারে সিদ্ধান্ত নিব, সেই বিষয়টাও কিন্তু স্যার এখানে বলে গেছেন। অর্থাৎ মানে এটা এমন না যে এটা এখানে আমরা সূরা কিভাবে আবিষ্কৃত হয়েছে বা মায়াজম কিভাবে আবিষ্কৃত হয়েছে এটা তো আমরা শুধু জানছি, ইতিহাসটা জানছি, তা কিন্তু নয়। বা উনি কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা সূরা, সেই বিষয়ে যে আমরা এখানে ধারণা পাচ্ছি তা কিন্তু না। কারণ পরবর্তীতে অন্য মায়াজম আসতেই পারে। তো সেই মায়াজমের ক্ষেত্রেও আমরা যখন সিদ্ধান্ত নিব, আমাদের যে সমস্ত মানে তখন যারা গবেষক থাকবেন বা যাদের হাত ধরে জিনিসগুলো সামনে আসবে, ওনারা যেন কিভাবে করে সিদ্ধান্ত নেবেন সেই বিষয়টাও এখানে আসছে। অর্থাৎ আমরা এখান থেকে মহামারীর রেফারেন্স দিয়ে স্যার টোটাল আমাদের সূরা বিষয়ে বা মায়াজমের বিষয়ে আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা স্যার এখানে করেছেন। স্যার এখানে কি বলছেন যে অ্যাকচুয়ালি মূল অ্যাফোরিজমটা যদি পড়ি শাব্দিক অর্থে, এখানে কয়েকটা কথাই ফুটে ওঠে। সেখানে দেখা যাচ্ছে যে স্যার বলছেন মহামারী কি, এটা একটা অ্যাকুইট প্রবলেম। মহামারী কেন অ্যাকুইট প্রবলেম, কারণ এর যে মূল বৈশিষ্ট্য, মূল যে জায়গাটা সেটা একই থাকে। আবার কি বলছেন যে এই এই যে এটা আপনার মহামারীর মতনই আপনার যে মায়াজম যেটা সেটাও একই প্রকৃতির। কেন বলছেন, কারণ তাদেরও মানে মূল প্রকৃতিটা এক, অর্থাৎ সোরা সিফিলিস সাইটোসিস মূল প্রকৃতিটা এক। আবার কেন, এই আমি জাস্ট সূত্রগুলোর মূল অংশটাকেও আপনাদের বলছি। আবার কি যে আপনার মহামারী যেমন একটা পেশেন্ট দেখে নির্ণয় করা সম্ভব না, আপনার কোন মায়াজমও একটা দুটো পেশেন্ট দেখে সিদ্ধান্তে আসা সম্ভব না। অর্থাৎ ওই মায়াজমের স্বরূপটা আপনি একটা দুটো পেশেন্ট দেখেই মানে উপলব্ধি করে ফেলবেন, সংজ্ঞায়িত করে ফেলবেন,
বা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, এটা আসলে সম্ভব না। তো সেই জন্য আপনার কি করতে হবে, যে সমজাতীয় বেশ কিছু রোগী এখানে আপনি পর্যবেক্ষণ করতে হবে এবং সেখান থেকে আপনি আবিষ্কার করতে পারবেন এটা সোরা, এটা সিফিলিস। দ্যাট মিনস এটা তো আবিষ্কৃত। আপনি নতুন কোনো যদি মায়াজম আবিষ্কার করতে চান, সেই ক্ষেত্রে ওই মানে সেই আপনার মায়াজমের কি কি হতে পারে সেটা আপনি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন। তো আসুন আমরা আগে সূত্রটা একটু পড়ে শেষ করি। কি বলা হচ্ছে এখানে, বলছেন স্যার, ইন দ্য সেম ম্যানার অ্যাজ has here been taught relative to the epidemic disease which are generally of an acute character, মানে যেটা এই একই প্রকৃতির বা একই ভাবে যেটা অলরেডি আমরা এতক্ষণ এই যে হ্যাজ বিন টট আমরা শিখেছি বা ধারণা পেয়েছি সে এই মহামারী রোগ সম্পর্কে, যেগুলো সাধারণত কি অ্যাকুইট ক্যারেক্টারের, দ্য মায়াজমেটিক ক্রনিক মেলাডিজ হুইচ অ্যাজ আই হ্যাভ শোন। অর্থাৎ স্যার তো আমরা 103 আছি, এর পূর্বে তো উনি মায়াজমের সোরাসিপিলি সাইকোসিস নিয়ে কথা বলেছেন, উনি সেটাই বলছেন যে এর আগে যেটা আমি আলোচনা করেছি মায়াজম সম্পর্কে বা ক্রনিক ডিজিজ সম্পর্কে, সেই ক্ষেত্রে মানে এটা কি যে একই প্রকৃতির, অলওয়েজ সেম, এই যে বলছে অলওয়েজ রিমেইন দ্য সেম ইন দেয়ার ইসেনশিয়াল নেচার, মূল প্রকৃতিতে তারা কিন্তু একই রকম। স্পেশালি দ্য সোরা, বিশেষ করে সোরা, মাস্ট বি ইনভেস্টিগেটেড, অবশ্যই এটাকে অনুসন্ধান করতে হবে, অ্যাজ টু দ্য হোল স্পেয়ার অফ দেয়ার সিমটম, অর্থাৎ তাদের সামগ্রিক যে পরিধি আছে, সামগ্রিক যে ক্ষেত্র আছে, সামগ্রিক যে মানে লক্ষণের যে এটা রয়েছে, তাদের যে স্পেয়ারটা রয়েছে, সেটাকে নিয়ে আপনাকে কিন্তু অনুসন্ধান করতে হবে। Simple answer. In a much more minute manner than has been ever been done before, অর্থাৎ এইরকম অনুসন্ধান করতে হবে আপনাকে, যেটা আগে কখনো করা হয়নি। For in them also one patient only exhibit a portion, দেখুন কত সুন্দরভাবে স্যার এখানে বলছেন যে for in them also one patient only exhibit a পোর্শন অফ দেয়ার সিমটম, অর্থাৎ একজন পেশেন্ট তার একটা অংশ, তার ওই মায়াজমেটিক বা ক্রনিক ডিজিজের মানে একটা অংশকে কিন্তু তুলে ধরতে পারে, হুইচ অলসো আর বাট এ পোর্শন অফ দ্য টোটালিটি অফ দ্য সিমটম হুইচ কনস্টিটিউট দ্য এন্টায়ার এক্সটেন্ট অফ দিস মেলাডি, অর্থাৎ আপনার মানে এটা টোটাল যে পোর্শনটা বা টোটাল যে আপনার সিমটম গুলো, সেটা কিন্তু আপনার সরি এখানে মনে হয় আমি লাইন মিস করছি বিফোর, সেটাই যে ফর ইন দেম অলসো ওয়ান পেশেন্ট এক্সিবিটেড পেশেন্ট, এই লাইনটা মিস করছি, যে এ সেকেন্ড, এ থার্ড অ্যান্ড সো অন প্রেজেন্ট সাম দেয়ার সিমটম, অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় পেশেন্টের কাছ থেকে কিন্তু আমরা টোটাল যে লক্ষণটা, সেই মানে এই যে ক্রনিক ডিজিজের যে কনস্টিটিউশন, তার ওর যে লক্ষণ, সেটা কিন্তু আমরা ধারণা পেতে পারি কোথা থেকে, দ্বিতীয় বা তৃতীয় বা এই ধরনের পেশেন্টের আরো অনেকগুলো সামষ্টিক রূপ থেকে, অর্থাৎ একটা পেশেন্ট থেকে যে নেওয়া যাবে না, সেই বিষয়টা স্যার এখানে বলছেন। আচ্ছা, সো দ্যাট দ্য হোল অ্যারে অফ দ্য সিমটম বিলঙ্গিং টু সাস এ মায়াজমেটিক ক্রনিক ডিজিজ অ্যান্ড স্পেশালি টু দ্য সোরা, অর্থাৎ এটা বিশেষ করে সোরার ক্ষেত্রে স্যার এটা বলছেন, ক্যান অনলি দ্য অ্যাসার্টেইন ফ্রম দ্য অবজারভেশন অফ ভেরি মেনি সিঙ্গেল পেশেন্ট এফেক্ট with such a chronic disease, and without a complete survey and collective picture of this symptom, the medicine capable of curing the whole malady homeopathically, অর্থাৎ এই যে সামগ্রিকভাবে আমরা যদি এই সিমটম গুলো নিতে পারি এবং তাহলে আমরা এই সমষ্টিগত লক্ষণটা বা এই সমষ্টিগত সমস্ত লক্ষণগুলো একসাথে করতে পারি, তখন আমরা কি করতে পারি, একটা ওষুধে পৌঁছাতে পারি, যে যেটা এখানে হোমিওপ্যাথিক্যালি আমাদের মানে ক্যাপাবল এইটাকে আপনার রিমুভ করার জন্য, যেটাকে স্যার বলছেন কি এন্টিসরি, যেহেতু উনি সোরাকে দিয়েই বোঝাচ্ছেন। আচ্ছা, ক্যান নট বি ডিসকভার্ড, অর্থাৎ এইভাবে যদি আপনি না করেন তাহলে এটা আপনি আসলে ওইভাবে আবিষ্কার করতে পারবেন না। অ্যান্ড দিস মেডিসিন আর at the same time the true remedies of the several patients suffering from such chronic affection, মানে এইভাবেই আক্রান্ত বহু পুরাতন রোগীকে আপনি এই ওষুধ দিয়ে আরোগ্য সাধন করতে পারবেন। কিভাবে, যেগুলো আপনি একাধিক পেশেন্টের মধ্যে খন্ড খন্ড ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই লক্ষণগুলো আপনি নিতে পারবেন। কিভাবে নিবেন, মহামারীতে আপনি যেভাবে করে নিয়েছেন এরকম আপনি যখন লক্ষণগুলো নিবেন, নিয়ে আপনি যখন এটা দাঁড় করাতে পারবেন, এটা সোরা, এটা সিফিলিস, এটা সাইকোসিস, তখন আপনি একটা সিদ্ধান্ত আসতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা মানে এই সূত্রটাকে যদি আমরা
একটু মানে তুলনা করে পড়ি তাহলে খুব ভালো হবে। সেটা অলরেডি আমার আলোচনার মধ্যে চলে এসেছে, আমি আর রিপিট করতে চাচ্ছি না। মূল কথা হচ্ছে আমরা মহামারীতে যেরকম মহামারীর চেহারাটা একটা জায়গায় আমরা পাই নাই, অনুরূপ ভাবে আমরা সোরা বা মায়াজমের ক্ষেত্রে স্যার কি করেছেন এইগুলো কিন্তু উনি পান নাই। উনি কি করেছেন, উনি অনেকগুলো পেশেন্টের পরে গবেষণা করে 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 সিদ্ধান্ত নিয়েছেন যে না এটা হচ্ছে সোরার রূপ, এবং এই সোরার রূপটা একটা পেশেন্টে উনি পাননি, অনেকগুলো পেশেন্টের মধ্যে থেকে। দেখুন ওনার গবেষণা, ওনার পরিশ্রমটা কোন লেভেলে ছিল। এইটা যে সোরাই, এই সোরার একটা অংশ উনি পেয়েছেন একটা পেশেন্টে, আরো অনেক অনেক অংশ পেয়েছেন। সোরা কি ছোটখাটো জিনিস? অনেক বড়। এটাকে বলা হচ্ছে জননী, মানে সমস্ত রোগের জননী। তাহলে ইনি এইটার যে একটা চেহারা দাঁড় করিয়ে দিয়েছেন আমাদের সামনে, তো কতটা পেশেন্ট উনি অবজার্ভ করেছেন, কোন লেভেলে অবজার্ভ করেছেন, করে কিনা উনি কিন্তু এখানে পৌঁছেছেন। তা আমাদের উচিত হবে যে আমাদের মানে এইখান থেকে শিক্ষাটা নেওয়া বা এইখান থেকে ধারণাটা নেওয়া। স্যার তো আবিষ্কার করেই গেছেন, আমরা নতুন কোনো মায়াজম পাই আর না পাই, যেটা আবিষ্কার করেছেন অন্তত সেই নিয়ম নীতি গুলো আমরা যেন একটু মেনে চলি। আচ্ছা, এখন এই সূত্রটার মধ্যে যদি আমরা একটু দেখি তাহলে আসলে কি বলা হচ্ছে যে এটা হচ্ছে সারাংশ টোটাল সূত্রটা, যে মহামারী রোগটা কি একই চরিত্রের, এটা মূল প্রকৃতিতে এক থাকে। মূল প্রকৃতি কি জিনিস, সেটা হচ্ছে এটা উৎস একই এবং এদের বহিঃপ্রকাশের ধরনও এক থাকে। এই জন্যই বলা হচ্ছে যে মহামারীর মতে মায়াজম সমূহ মানে বিশেষ করে সোরা মূল প্রকৃতিতে একই থাকে। এবং এই জন্য স্যার আসলে মহামারীর রেফারেন্সটা আমাদের এখানে এই অ্যাপরিজিমা নিয়ে আসছেন। অ্যাকচুয়ালি যদি আমরা এটাকে একটু বুঝতে চাই, আমার মনে হয় যে এটা অনেকটা মানে কি হতে পারে, যেমন ধরুন আমরা অনেক সময় বলি যে অন্ধের হাতি দেখা। আসলে কথাটা অন্ধের হাতি দেখা না, বা আপনি কোনো বৃহৎ একটা কিছু দেখবেন, ধরুন একটা বিশাল দানব আপনি দেখতেছেন। এখন এই দানবের আসলে চেহারাটা কত বড় বা এটা কেমন দেখতে, এটা কিন্তু আপনি মানে যখন আপনি যখন দেখবেন হয়তো কোনো একটা অংশ দেখেছেন, তার মানে কিন্তু আপনি বলতে পারবেন না আপনি দানবটা সম্পূর্ণ দেখেছেন। হ্যাঁ, তো আপনি যেটা করতে পারেন, যেমন আমাদের এখন কি করেন যারা প্রত্নতত্ত্ববিদ আছেন, তারা যখন এই যে ডাইনোসর আবিষ্কার করেন কি করেন, যে কোথাও একটু কঙ্কাল পাচ্ছেন, এই কঙ্কাল গুলোকে একটা একটা করে সাজাচ্ছেন, সাজাই দেখছেন যে না এর চেহারাটা এরকম, এটাকে নাম দিচ্ছেন ডাইনোসর। তা আমাদের ক্ষেত্রেও বিষয়টা এরকম, যখন আমরা এরকম কোনো ক্ষেত্র পাবো, এরকম কোনো সিচুয়েশন পাবো, হয়তো হতেই পারে আপনি পেশেন্ট দেখতে দেখতে আপনি অভিজ্ঞতা অর্জন করে এমন একটা পর্যায়ে গিয়েছেন যেখানে গিয়ে আপনি দেখছেন যে না কিছু পেশেন্টের মধ্যে নতুন কিছু সিমটম আসছে, যেটা হয়তো সোরা সিফিলিস সাইকোসিস থেকে ভিন্ন। আচ্ছা, এরপরে কি এই একই প্রকৃতির পেশেন্ট বা একই জায়গা থেকে এই রোগগুলো উৎপত্তি হচ্ছে, সেটার অন্যান্য সিমটম গুলো আপনি দেখতেছেন যে না এরকমই পাচ্ছেন। তাহলে এই যে একটা নতুন ধরুন আপনি কোনো মায়াজম আপনার মাধ্যমে আবিষ্কার হচ্ছে, তখন আপনি যখন সিদ্ধান্ত নিবেন যে না এটা আলাদা স্বতন্ত্র কোনো বিষয়, তখন কিন্তু আপনাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তো সেই বিষয়েই আসলে স্যার এখানে বলে গেছেন। তো আসুন আমরা একটু এখন 104 নম্বর অ্যাফোরিজমে ঢুকি। 104 নম্বর অ্যাফোরিজমটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এইখানে আমাদের স্যার আমাদের রোগী লিপি সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা দিচ্ছেন। হ্যাঁ, এতক্ষণ আমরা কি করেছি মহামারী সম্পর্কে জেনেছি। আমরা কি করেছি, আমরা এখান থেকে মানে মায়াজমেটিক যে বিষয়টা সেই বিষয়টাকে আমরা মোটামুটি আনতে পেরেছি। এখন এই যে সবকিছু আমরা যে আলোচনা করলাম, অ্যাকচুয়ালি এই যে টোটাল বিষয়টা চলছিল কিন্তু কেস টেকিং এর অংশ হিসেবে। সেই প্রথম দিক থেকে যদি আমরা সূচনা শুরু করি যে 83 থেকে আলোচনা, আমাদের কি কি গুণাবলী থাকতে হবে, ধীরে ধীরে অনেকগুলো অ্যাফোরিজমে আলোচিত হয়েছে। তারপরে এই যে বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করে এখন আমরা কি করতেছি, রোগী লিপিটা আমরা কিন্তু পাচ্ছি। এখন উনি আসলে এই সূত্রটাতে তুলে ধরেছেন, মানে সূত্রটাতে ভাষ্যটা যেটা, সেই ভাষ্যটার অর্থ যদি আমরা এক বাক্যে নিয়ে আসি, তাহলে এটাকে বলা যেতে পারে যে মানে রোগীলিপি আপনার কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে স্যার এই অ্যাফোরিজমে বলেছেন। মানে কতটা গুরুত্বপূর্ণ ওনার মানে শব্দ চয়ন, ওনার বাক্য দেখলে বোঝা যায়। হ্যাঁ, কারণ উনি বলেছেন কি এটা সব থেকে গুরুত্বপূর্ণ বা এটা সবথেকে কঠিন কাজ সম্পন্ন হলো। উনি এভাবে করে বলেছেন যে সবথেকে কঠিন কাজ সম্পন্ন হয়েছে বলে আপনি মনে করতে পারেন। যদি আপনি এইভাবে করে লক্ষণ সমষ্টি নিয়ে রোগীলিপি তৈরি করতে পারেন, তাহলে আপনার সবথেকে কঠিন কাজটা আপনার সম্পন্ন হয়েছে বলে আপনি মনে করতে পারেন। তো আমরা আগে সূত্রটা পড়ি, তাহলে এরপরে আমরা এর ভেতরে কি কি আছে পার্ট বাই পার্ট আমাদের আলোচনা করতে সুবিধা হবে। তো আসুন এখন আমরা যেটা দেখছি যে অ্যাফোরিজম নাম্বার 104, স্যার বলছেন when the totality of symptoms that especially mark and distinguish the case of disease, or in other word when the picture of disease, whatever be its kind, is once accurately sketched, the most difficult part of the task is accomplished. অর্থাৎ আমরা যে এই যে বিশেষ ভাবে মানে আপনার প্রকাশিত হওয়া বা বিভিন্ন ভাবে আমরা যে পরিচয় পেয়েছি
হ্যাঁ, এই যে বিভিন্ন ভাবে আমরা যে রোগী চিত্রটা সম্পন্ন করলাম, এটা যদি যথার্থভাবে মানে পূর্বে যেভাবে বলা হচ্ছে সেভাবে যদি আমরা সম্পন্ন করতে পারি রোগী চিত্রটাকে বা রোগ চিত্রটাকে, তাহলে স্যার বলছেন কি, এই যে এখানে যে হট ইজ ওয়ান্স অ্যাকুরেটলি স্কেচড, এটা খুব নিখুঁতভাবে যদি সম্পন্ন হয়ে থাকে, দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট, অর্থাৎ সব থেকে কঠিনতম অংশটা আপনার সম্পন্ন হয়েছে বলে আপনি বুঝতে পারবেন বা এটা আপনি ধরে নিতে পারেন। তাহলে রোগী লিপিটাকে স্যার কতটা গুরুত্ব দিচ্ছেন এই একটা লাইনের মধ্যে কিন্তু সেটা চলে আসে। এরপরে স্যার কি বলছেন, দ্য ফিজিশিয়ান হ্যাজ দেন the picture of disease especially if it be a chronic one, মানে এরপরে কি হচ্ছে, মানে ফিজিশিয়ানের কাছে কি হচ্ছে ওই রোগের চিত্রটা রয়েছে, বিশেষ করে কি ক্রনিক ওয়ান, মানে উনি এখানে আবারও কিন্তু ওই যে মায়াজমের কথাই বলছেন, হ্যাঁ, মানে এখানে আপনার সোরা সিফিলিস বা সাইটোসিস ওদের চিত্র কথাটা কিন্তু বলছেন। এখন মহামারী থেকে কিন্তু মূলত আমাদের এখানে আপনার মায়াজমের উপরে স্যার কথাগুলো বলছেন এই 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 অ্যাফোরিজম গুলোতে, মানে এটা শুরু হয়েছে 103 থেকে 104 ওই জিনিসটা উনি বলতে চাচ্ছেন। আচ্ছা, অলওয়েজ বিফোর হিম টু গাইড হিম, অর্থাৎ এই ফিজিশিয়ানকে গাইড পরিচালনা করতে এটা কিন্তু সহযোগিতা করবে, হিম টু ইন হিজ ট্রিটমেন্ট, তার চিকিৎসা কার্যে এটা এই রোগী লিপিটা তাকে গাইড করবে, অর্থাৎ তাকে পরিচালনা করতে সহযোগিতা করবে, তাকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। He can investigate it in all its part and can pick out the characteristic symptoms, অর্থাৎ এইটার প্রত্যেকটা অংশ উনি অনুসন্ধান করবেন এবং উনি এখান থেকে কি করবেন, যে আপনার বৈশিষ্ট্য সম্পন্ন যে লক্ষণগুলো আছে সেগুলো উনি এখান থেকে পিক আউট করে নেবেন। ইন অর্ডার টু অপোজ টু দিস, দ্যাট ইজ টু সে টু দ্য হোল মেলাডি ইটসেলফ, অর্থাৎ আপনার এখানে এবার পুরো লাইনটা শেষ করে তাহলে বলতে সুবিধা হবে, এ ভেরি সিমিলার আর্টিফিশিয়াল মরবিক ফোর্স ইন দ্য স্পেস অফ a homeopathically chosen medicinal substance selected from the list of the symptom of all the medicines whose pure effect have been ascertained, অর্থাৎ স্যার বলছেন এই যে আপনার কাছে রোগী চিত্রটা এখন দাঁড়িয়ে গেল, এইটা আপনাকে গাইড করবে, আবার কি করবে এখান থেকে কিন্তু আপনি মানে আপনার মানে এটা কৃত্রিম রোগের আপনার আপনি এখান থেকে একটা নির্বাচন করতে সুবিধা, মানে আপনার আপনি নির্বাচন করতে পারবেন। কৃত্রিম রোগ কেন বলছেন, কারণ আমরা জানি কি আমাদের ওষুধগুলো কিন্তু রোগ তৈরি করতে পারে, অর্থাৎ উনি আসলে ওষুধ নির্বাচনের কথা এখানে বলছেন, কিন্তু উনি বলছেন কি কৃত্রিম রোগ উৎপাদনকারী বা কৃত্রিম রোগ উৎপাদন করতে সমর্থ এমন হোমিওপ্যাথি ওষুধ আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন, সেটাই উনি আসলে স্যার এখানে বলতে চেয়েছেন। অ্যান্ড হোয়েন ডিউরিং দ্য ট্রিটমেন্ট, অর্থাৎ মানে ট্রিটমেন্ট চলাকালীন সময়ে হি উইশেস টু অ্যাসার্টেইন হোয়াট হ্যাজ বিন দ্য ইফেক্ট অফ দ্য মেডিসিন, অর্থাৎ এই ওষুধের ক্রিয়া প্রতিক্রিয়া কি ছিল সেটা উনি এখান থেকে আর কি নিশ্চিত করতে পারবেন। অ্যান্ড হোয়াট চেঞ্জ হ্যাজ টেকেন প্লেস ইন দ্য পেশেন্ট স্টেট, অর্থাৎ এটা একটু শেষ করি। অ্যাট হিজ ফার্স্ট ফ্রেশ এক্সামিনেশন অফ দ্য পেশেন্ট হি অনলি নিডস টু strike out of the list of the symptoms noted down at the first visit those that have been ameliorated to mark what still remain। আচ্ছা, এইটুকু আগে বলি যে অ্যাকচুয়ালি স্যার বলছেন কি এই যে আপনি নিলেন এবং ওষুধ আপনি প্রয়োগ করলেন এবং আপনি ওষুধ প্রয়োগ করে কি করতেছেন, আপনি তাকে পর্যবেক্ষণ করতে পারছেন তার কি কি পরিবর্তনটা আনলো, কোন পরিবর্তন, মানে কি কি পরিবর্তন বলতে এটা বোঝানো হচ্ছে আপনার কাছে যখন পেশেন্ট এসেছে, অর্থাৎ আপনি যখন কেস ট্রিটমেন্টটা করেছেন, তার কষ্টের তালিকাটা আপনি নিয়েছেন, সেখানে তার লক্ষণগুলো নিয়েছেন, এখন আপনি ওষুধ প্রয়োগ করেছেন, ওষুধ প্রয়োগের পরে তার ভিতরে কি কি ওষুধটা কি কি পরিবর্তন আনলো সেটা আপনি বুঝবেন কিভাবে, পেশেন্ট এসে বলবে এবং আপনি আগেরটার সাথে মিলালেন, দেখলেন কি যে আপনার প্রথম দর্শনে মানে ফার্স্ট প্রেসক্রিপশনে ওই সময় আপনাকে পেশেন্ট যে তথ্যগুলো দিয়েছে সেখান থেকে কোন কোনগুলো আপনার পরিবর্তন হয়েছে, কোন কোনগুলো আপনার রয়ে গেছে সেটা এখানে বলছে। দেখেন যে অ্যামিলারেটেড, অর্থাৎ কোন কোনগুলো উপশম হয়েছে, টু মার্ক হোয়াট স্টিল রিমেন, মানে আপনি এটা করুন, চিহ্নিত করুন, মার্ক করুন, স্টিল রিমেন এখনো পর্যন্ত অবশিষ্ট রয়েছে, অ্যান্ড অ্যাড এনি নিউ সিমটমস দ্যাট মে হ্যাভ আপনার সুপারভেন্টেড, অর্থাৎ আপনার নতুন কোন সিমটম আসতে পারে সেটাকে আপনি যোগ করুন। মোদ্দা কথা সহজ বাংলায় বলতে গেলে আপনার এই যে এত কষ্ট করে এত মানে পদ্ধতি অবলম্বন করে আপনি যে রোগী চিত্রটা অঙ্কন করেছেন সেই রোগী চিত্রটা যদি সঠিকভাবে যেভাবে স্যার বলেছেন যথাযথভাবে যদি আপনি করতে পারেন,
তাহলে যেটা হবে যে আপনি টোটাল আপনি চেহারাটা পেয়ে যাবেন মানে ওই রোগীর। এবং সেটা কি করবে, এটা আপনার সব থেকে কঠিনতম কাজটা সম্পন্ন হয়েছে বলে স্যার উল্লেখ করেছেন। এটা একটা অংশ এই অ্যাফোরিজমে। দ্বিতীয় কথা কি, এই রোগী চিত্রটাই আপনাকে পরিচালিত করতে সহযোগিতা করবে। কোথায় পরিচালিত করতে সহযোগিতা করবে? যে আপনি কিভাবে ট্রিটমেন্টটা সম্পন্ন করবেন, আপনি কি ওষুধ দিবেন, কৃত্রিম রোগ উৎপাদনকারী কোন হোমিওপ্যাথি ওষুধ আপনি তাকে প্রয়োগ করবেন, সেটা আপনি এখান থেকে সিদ্ধান্ত নিলেন। নেয়ার পরে কি করলেন যে এইখান থেকে আপনার ওষুধটা প্রয়োগের পরে আপনি যখন দ্বিতীয়বার আপনার কাছে পেশেন্ট আসছে, তখন আপনি এখান থেকে চিহ্নিত করতে পারবেন কোন কোন কষ্টগুলো রোগীর চলে গেছে, বা কোন কোন কষ্ট এখনো রয়ে গেছে, এবং কোন কোন কষ্ট নতুন করে এসেছে। এইটা হচ্ছে টোটালি এই মানে সূত্রটার অংশ। আর যেটা আপনার ফুটনোট রয়েছে 90, সেখানে ভিন্ন কথা বলা হচ্ছে। অবশ্যই সেটা রোগীর চিত্র অঙ্কনের বিষয় নিয়েই বলা হচ্ছে। সেটা আমরা যখন ওটা বলবো, আলোচনা করবো, তখন চলে আসবে। আচ্ছা, এখন অ্যাফোরিজম নাম্বার 104, যদি আমরা এটাকে একটু সারাংশ করি, অর্থাৎ যে কথাগুলো আমি বললাম, এটার যদি ইফেক্টটা চিন্তা করি, বাস্তবিক অর্থে এটার প্রভাবটা কোথায় পড়তেছে, তো প্র্যাকটিক্যাল লাইফে এটার প্রভাবটা কোথায় পড়ছে, সেটাকে যদি আমরা একটু করি, এটাকে কি বলি, সিম্পলিফাই করি, বা একটু খুঁজে বের করে আলাদা করার চেষ্টা করি বোঝার স্বার্থে, তাহলে হয়তো এই বিষয়গুলো পাবো। এছাড়াও আরো অনেক বিষয় এখানে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন, ছোট ছোট অনেক বিষয় অ্যাড করতে পারেন। কিন্তু আমি আসলে ধারণা দেওয়ার জন্য মূল বিষয়টা এখানে রেখেছি। যখন আপনি রোগীর লিপিটা আপনার সঠিক হবে, আপনার ধরে নেন আপনার রোগীর লিপিটা সঠিক হলো না, তাহলে কি ঘটবে? আপনার রোগীলিপি যেহেতু সঠিক হলো না, এটা কেন বলছি কথাটা আমি উল্টা ভাবে বলছি, কারণ রোগীলিপির কতটা গুরুত্ব সেটা আসলে স্যার যেহেতু এখানে বলেছেন সেই জন্য এটা বলছি। যদি আপনার সঠিক না হয়, কি হবে? আপনার রেপার্টরি ভুল হবে। রেপার্টরি ভুল মানে আপনি রোগীর যে কষ্টগুলো আছে সেগুলো মূল্যায়ন করতে ভুল করবেন। যখন আপনি মূল্যায়ন করতে ভুল করবেন, আমরা কি করি? শুধু কি রোগীর কষ্ট দেখেই ওষুধ মিলাই ওষুধ দিয়ে দিই? না, আমরা কিন্তু অবশ্যই যখন ওষুধ প্রয়োগ করি, তখন এই অ্যাজাম্পশনটা আমাদের থাকে, আমরা কিন্তু ততদূর পর্যন্ত আমাদের দেখতে হয় যে আমি ওষুধ দিলে রোগীর মধ্যে কি কি পরিবর্তন হতে পারে। কি কি পরিবর্তন হতে পারে আমরা জানি না, কিন্তু আমাদের কিন্তু মানে আমাদের ভীষণে কিন্তু রাখতে হয়। অন্তত এইটুকু তো রাখতে হয় যে রোগীর কষ্ট কমবে, অথবা কষ্ট বাড়বে, অথবা অপরিবর্তিত থাকবে, অথবা আরেকটা জিনিস হতে পারে, রোগীর কষ্ট নতুন কিছু এড হতে পারে, আসতে পারে। এটা আলাদা চ্যাপ্টার, মানে সেটা কেন হয়, কখন হয়, মানে ওষুধ নির্বাচন সঠিক হয়েছে কিনা অথবা ভুল হয়েছে কিনা, এটা যদি আপনি জানেন। এটা আমি এটা আপনার ক্রনিক ডিজিজ, মানে নীলমণি ঘটক স্যারের ক্রনিক ডিজিজ, এই বইতে আমি এটা পড়েছিলাম। এত সুন্দর করে স্যার লিখেছেন যে আপনার ওষুধটা আসলে সঠিক হয়েছে কিনা, আপনার প্রয়োগটা, বা আপনি সঠিক ওষুধ সিলেকশন করেছেন কিনা, সেটা কিন্তু আপনি যদি জানেন, তখন এটা কিন্তু বুঝতে পারবেন যে আসলে এই ধারাবাহিকতা। অর্থাৎ আপনি যখন ওষুধ দিচ্ছেন, আপনি কিন্তু আগেই মানে ওষুধ দিচ্ছেন লক্ষণ মিলাই ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু আগেই একটা প্রি প্ল্যান তৈরি করে মানে তৈরি হয়ে যাবে আপনার ভিতরে, তখন অটোমেটিক তৈরি হয়ে যাবে যে আমার পেশেন্টের এই পরিবর্তন আসতে পারে, এটা নাও আসতে পারে। আর নতুন কি হবে সেটা তো জানি না, কিন্তু আসতে পারে, তাদের প্রস্তুত থাকা। কারণটা কি? কারণ আছে, সেগুলো আমি বলতেছি। তাহলে কি হতে পারে? এই জন্য আমি বলেছি এখানে যে ভাবি ফল নির্ণয়ে ভুল হবে, তখন আপনার ভাবি ফল নির্ণয়টাও ভুল হবে। সর্বোপরি কি হবে? আপনার ওষুধ নির্বাচন ভুল হবে। আর যখন ওষুধ নির্বাচন ভুল হবে, তখন কি হবে? যদি রোগী আপনার কাছে আবার ফিরে আসে, তখন আপনার যে ফলো আপটা করবেন সেটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। পরবর্তী ওষুধ নির্বাচনও ভুল হতে পারে। আমি হতে পারে বলছি, কেন বলছি? কারণ আপনি তো এখানে কারেকশনও করে ফেলতে পারেন নিজেকে, সেজন্য বলছে হতে পারে। কিন্তু মানে আপনি ভুল যখনই রোগীর লিপি নিবেন, ভুল রোগীর লিপি তৈরি করবেন, তখন এইগুলো সম্ভাবনা তৈরি হয়ে যাবে। রোগীর কষ্টভোগ বৃদ্ধি পাবে, সর্বোপরি যেটা রেজাল্ট হবে, রোগী আসলে আরোগ্য হবে না, তার মূল লক্ষ্যটা বাস্তবায়িত হবে না। এবার আসুন, যদি আমাদের কাছে সঠিকভাবে আমরা রোগী লিপি অঙ্কন করতে পারি, তাহলে কি ঘটবে? এই সবগুলোই উল্টো হবে, তখন আপনার রেপার্টরিটা সঠিক হবে। তবে এখানে কথা আছে, আপনি রোগী লিপি সঠিকভাবে নিয়েছেন, রোগী লিপি নেওয়ার পরে যখন রেপার্টরি করা হয়, এটা কিন্তু আলাদা একটা বিষয়, আলাদা একটা চ্যাপ্টার। আপনারা অবশ্যই আলম হোসেন স্যারের রেপার্টরি ক্লাসটা কিন্তু কন্টিনিউ করবেন। কারণ রেপার্টরি আপনার এই যে এত কষ্ট করে এত কিছু করেছেন না, এই ধাপে এসে যদি আপনি রেপার্টরি, অর্থাৎ ওই যে আপনি লক্ষণগুলো পেলেন, ওর রুব্রিকটা কি যদি সঠিকভাবে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার রেপার্টরি ভুল হবে। অথচ কিন্তু আপনি সব কাজ সুন্দর মতন করেছেন, হ্যানি মানে কথা অনুযায়ী করেছেন। সংগত কারণে রেপার্টরির জন্য সঠিক হয়, সেজন্য আপনাকে অবশ্যই ক্লাসটা ওইভাবে করতে হবে, রেপার্টরি করাটা শিখতে হবে। রেপার্টরি সঠিক হলে আপনার তখন কি হবে? অ্যাকচুয়ালি এই রেপার্টরিটা করতে মানে লক্ষণ যখন নিয়েছেন, তখনই রোগীর মূল্যায়ন হয়ে গেছে।
আর রেপার্টরি আপনি করা শিখেছেন সঠিকভাবে, এবং তখন আপনার যে এই যে বললাম এতক্ষণ যে ভাবি ফল আপনার ভিতরে অলরেডি একটা প্রি প্ল্যান হবে যে আপনার পেশেন্ট এই পরিবর্তন আসবে, সেটাও আপনার সঠিক হবে। দেখবেন যে পরবর্তী যখন আসতেছে রোগী আপনার কাছে, তখন আপনি সেই জিনিসগুলো পাচ্ছেন, আপনার হিসেব মতনই পাচ্ছেন। এরপরে কি হচ্ছে, আপনার ওষুধ নির্বাচন অবশ্যই তখন সঠিক হবে। যার ফলশ্রুতিতে যেটা ঘটবে, রোগী যখন ফলো আপে আসবে, আপনি ফলো আপে আসলে এই যে তার উন্নতি অবনতি বা অপরিবর্তিত এই বিষয়গুলো তখন আপনি ওখান থেকে সুন্দর মতো নোট করতে পারবেন, যেটা স্যার সূত্রে আমাদেরকে বলেছেন, যেটা আমরা এতক্ষণ পড়লাম। এরপরে কি হবে যে পরবর্তী পরিবর্তিত যে লক্ষণ সমূহ চিহ্নিত মানে আমরা যে করব, হ্যাঁ সেটা কি করব, সেই ক্ষেত্রে কি করব, হ্যাঁ আমার কাছে রোগী এসেছে, তার 10টা কমপ্লেন ছিল, এখন তার 3টা কমপ্লেন চলে গেছে, 7টা এখনো রয়েছে, তার ভিতরে 2টা খুবই মৃদু আর 5টা বেশ একটু প্রবল রয়েছে, বা নতুন একটা এসেছে। যদি আপনার কোনো লক্ষণ তার উপশমিত হয়, তাহলে সেটা আপনি আপনার কেস টেকিং এর ওখানে বাদ দেবেন, যে না অলরেডি সেটা কিওর। নতুন লক্ষণ যদি আসে সেটা আপনি নিবেন, আর যেটা আপনার ওই যে রিমেইন করছে, স্যার বলছেন যে রিমেইন যেটা থেকে গেছে সেটা তো আপনি নোট রাখলেন, যেটা রয়েছে পাশাপাশি নতুন এটা আসছে, আর নতুন না আসলে তার ওটা যোগ করার প্রয়োজন পড়ছে না। আপনি শুধু বাদ দিলেই হচ্ছে যেটা যেটা উন্নতি হয়েছে। তখন আপনার এই যে টোটাল বিষয়টা হলো, এখান থেকেই কিন্তু আপনি দ্বিতীয় ব্যবস্থাপত্র ধারণা পাওয়া যাবে। দেখুন আপনারা স্যার এখানে যারা যতগুলো স্যার আছে ক্লাসে উপস্থিত আছেন, আপনারা সকলেই একটু ভাবুন, মানে এই যে কথাগুলো কিন্তু শুনতে একই রকম মনে হচ্ছে, কিন্তু এগুলোর ক্ষেত্রটা আসলে নিজের ভিতরে ফিল করতে হবে। কারণ আপনি এত কিছু করে করে আসছেন, এই যে সেকেন্ড ব্যবস্থাপত্র মানে সেকেন্ড প্রেসক্রিপশন যেটা বলা হচ্ছে, এটা কিন্তু যখন সেকেন্ড প্রেসক্রিপশনে যাবেন দেখবেন যে ফার্স্ট প্রেসক্রিপশনটা খুব সোজা, বাট সেকেন্ড প্রেসক্রিপশনটা খুব কঠিন। কারণ এইটার পরে কিন্তু রোগীর আরোগ্যটা ডিপেন্ড করে। তো সঙ্গত কারণে এর মানে অনেক গভীরতা রয়েছে। আমরা যখন এই অর্গানন পড়ি হয়তো অনেক বিরক্ত লাগে, মনে হতে পারে যে আসলে কি বলছে এগুলো এগুলো একই তো জিনিস, মনে হচ্ছে একই জিনিস শুনছি। হ্যাঁ শুনতে থাকেন, জাস্ট শুনতে থাকেন, একটা সময় ফিল হবে যে না আসলে প্রত্যেকটা পার্টের গুরুত্বটা কত। হ্যাঁ, তো এটা আর কি ছিল মূলত আমাদের অ্যাফোরিজম 104-এ। এখন যে ফুটনোটটা আছে, ফুটনোটটা আমরা একটু মানে জাস্ট মৌখিক ভাবে আলোচনা করি। এখানে আসলে ওইরকম ভাবে স্পেসিফিক কোনো কিছু নাই, কারণ ফুটনোটটা অ্যাকচুয়ালি স্যার যেটা করেছেন যে ফুটনোটের বিষয়টা এখানে খুব সুন্দরভাবে এটা দেখেন। ফুটনোটটা একটু মনে করুন দেয়া ছিল যে স্কেচ শব্দের পরে, অর্থাৎ আপনি যে রোগী চিত্রটা অঙ্কন করেছেন সেই রোগী চিত্র নিয়ে কথা বলেছেন, কিন্তু এইখানে আসলে স্যার একটু সমালোচনা ধর্মী কথা বলেছেন। কি সমালোচনা করেছেন, এখানে আমাদের যারা মানে প্রাচীনপন্থী চিকিৎসক আছেন, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে বিসদৃশ পদ্ধতিতে যারা ট্রিটমেন্ট করেন, তাদের সম্পর্কে স্যার বলছেন তারা যে কিভাবে কেস টেকিংটা সম্পন্ন করেন সেটা সম্পর্কে আমরা এখান থেকে একটু ধারণা পাবো। এবং এই যে ধারণাটা আমরা পাবো, এটা যেহেতু স্যার এখানে কি বলছেন মানে এইভাবে করাটা অনুচিত, তাহলে আমরা আমরা এখান থেকে তো ওনারা কি করেন সেটা জানছি, কিন্তু পাশাপাশি নিজেদের লার্নিং কি হবে আমরা যেন ওই প্র্যাকটিসটা না করি। তো স্যার এখানে কি বলছেন, যদি মানে মূল কথাটা আমি আসি, মানে টোটাল এখানে স্যার যেটা তুলে ধরেছেন, সেই ক্ষেত্রে দেখা গেছে কয়েকটা বিষয় এখানে আমরা পাই। কি কি পাই, যে রোগী লিপি অঙ্কন করতে আমাদের যারা বিসদৃশ পদ্ধতির চিকিৎসক আছেন, বা আমি বলতে পারি একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসক ব্যতীত অন্যান্য যত প্যাথির চিকিৎসক আছেন, মানে আমাদের মতন করে তো কেস টেকিং অন্য কেউ করেন না। তো এই জন্য আমি বলতে পারি যে অন্যান্য সকল প্যাথির চিকিৎসকগণ কি করেন, তারা আসলে রোগী লিপি অঙ্কন করতে চান না, কিন্তু তাদের পদ্ধতিতে কি এই নিয়মটা নাই? আছে, আপনি জেনে দেখুন, তাদের ভিতরেও কিন্তু নিয়মটা আছে, কিন্তু আসলে তাদের প্র্যাকটিসে নেই। ওনারা কি করেন, মানে রোগী লিপি অঙ্কন করতে চান না। কিরকম চান না, যে ওনারা সকল হিস্ট্রি এভাবে করে ওনারা নিতে চান না, কিন্তু ওনাদের ভিতরে নেয়ার নিয়ম রয়েছে। আচ্ছা, এতে করে কি হয়, এতে করে রোগী লিপি নিখুঁতভাবে অঙ্কিত হয় না। রোগী লিপি নিখুঁতভাবে অঙ্কিত না হলে কি হয়, রোগীর যে কষ্টগুলো আছে এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু পরিস্ফুটিত হয় না, চিত্রটা অঙ্কিত হয় না। হ্যাঁ, তো এটা মানে যখন চিত্র অঙ্কিত না হয় তখন কি পুরো মেথডটা কিন্তু মানে এক্সিস্ট করে না। ঠিক আছে, তখন মানে এক্সিস্ট করে না বলতে আমি এটা বোঝাচ্ছি যে আসলে টোটাল যে উদ্দেশ্যটা সেটা আর থাকে না, যে রোগীর টোটাল কষ্টটাই আমার আসলো না, আমার রূপ অঙ্কিত হলো না, কিন্তু আমি ওষুধ দিচ্ছি। ওনারা যেটা করেন, ওনারা তো এটা করেনই না, এর পেছনে অত টাইমও দেন না। মানে কেন দেন না, কারণ ওনাদের উদ্দেশ্য থাকে খুব দ্রুত ওনারা প্রেসক্রিপশন করবেন। এবং আরো একটা বিষয় থাকে, ওনাদের অনেক পেশেন্টের চাপ থাকে হয়তো, হ্যাঁ খুব দ্রুত অনেক পেশেন্ট দেখতে হবে, এর জন্য ওনারা কি করেন যে কয়েকটি কথা শুনে ওনারা একটা প্রেসক্রিপশন করে দেন, দিয়ে ওনাদেরকে বিদায় করেন যে আপনারা যান। তো এতে করে কি হয়,
যে রোগীর হয়তো কিছুটা আপনার আপনার কষ্ট উপশম হয় যখন ওনারা মানে সেকেন্ড প্রেসক্রিপশনে আসেন। এই ফুটনোটে স্যার বলছেন যখন সেকেন্ড প্রেসক্রিপশনে আসেন তখন যে জিনিসটা ঘটে যে উনি যে কষ্টগুলো নিয়ে আসছিলেন উনি তো মানে তেমন তো কেস টেকিং করেননি। তো এরপরে যেটা হচ্ছে ওই কোনো রকম একটু উনি শোনেন, হয়তো ওনার প্রেশারটা মাপেন, ওনার পালসটা চেক করেন, ওনার জিহ্বাটা একটু পরীক্ষা করেন, করে আবার উনি একটা প্রেসক্রিপশন করে দেন। এবং সেটা কিসের বেসিসে করেন? যে ওই দ্রুত ভাবেই করেন। এতে করে যে জিনিসটা ঘটে, সব থেকে বড় যে ক্ষতির কারণটা ঘটে, যেহেতু উনি কিন্তু একটা পেশেন্ট নিয়েই আছেন তা কিন্তু নন। একেতে উনি দেখছেন কি একাধিক পেশেন্ট, অনেক পেশেন্ট দেখছেন, এবং অনেক পেশেন্ট দেখার কারণে ওই পেশেন্টের যে কি ছিল এটা স্বাভাবিকভাবে ওনার মেমোরিতে থাকবে না। ফলে প্রথম অবস্থায় উনি কি পেয়েছিলেন আর দ্বিতীয় অবস্থায় ওনার কাছে যখন আসছে তখন উনি কি পরিবর্তন হলো এইটা ওনার বিচার করার সুযোগ থাকে না। ফলে একটা বড় ধরনের অংশ ওখান থেকে বাদ পড়ে যায়। একটা মানে রোগীর প্রতি যে পর্যবেক্ষণ সেই অংশটা অনেক অংশে এখান থেকে বাদ হয়ে যায়। যে যেহেতু এটা বাদ হয়ে যাচ্ছে, এটা গুরুত্বপূর্ণ অংশ, তার ফলে কি হচ্ছে, যেমন আমরা কি বললাম একটু আগে, যে স্যার বলেছেন যেটা উপশমিত হবে সেটা বাদ দিতে, যেটা নতুন আসবে সেটা যোগ করতে, যেটা অপরিবর্তিত থাকবে সেটাকে আমলে নিতে, নিয়ে আমাদের নতুন ভাবে পেয়েছে। কিন্তু ওনাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আর এটা থাকে না, কারণ ওনার পক্ষে সম্ভব হয় না এই জিনিসটা মেনটেন করা। কারণ উনি কি প্রথম দিন পেয়েছিলেন সেটাই তো উনি সঠিকভাবে নেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটুকু নিয়েছেন এটা তো ওনার মনে থাকবে না, এটা স্বাভাবিক। ফলে উনি কি করেন, আরো বেশি উচ্চ মাত্রায় হয়তো ডোজ নির্ধারণ করেন বা আরো নতুন কিছু একটা দিয়ে রোগীকে আবার একইভাবে ছেড়ে দেন। ফলে রোগী আবার ঘুরে ফিরে আবার আসে। আলটিমেট ফলাফল যেটা হয়, রোগীর আরোগ্যটা হয় না। এখন আমরা, এটা তো ওনারা করেন, আমরা এখান থেকে কি শিক্ষাটা নিতে পারি? দেখুন, আমি ধরে নিচ্ছি যে আপনি অ্যানিম্যালের আদর্শ মেনে ট্রিটমেন্ট করতে চান, কিন্তু আপনি ওই কেস টেকিংটা ওইভাবে আসলে করেননি। আপনার মেধা ধরলাম অনেক ভালো, কিন্তু যখনই দেখবেন আপনি ধরেন টিউমারের পেশেন্ট আপনি 20টা দেখেছেন, একই ধরনের টিউমার যখন 20টা আপনি দেখে ফেলবেন, আপনি যদি ওইভাবে কেস টেকিং না করেন, তাহলে যখন আপনার কাছে দ্বিতীয়বার আসবে আপনি কিন্তু মনে রাখতে পারবেন না যে ওইটা আসলে কি অবস্থা ছিল, কতটুকু চেঞ্জ এসেছে। তো আমাদের ভিতরে যেন এই জিনিসটা রিপিটেশন না হয়, সেই ব্যাপারে আমরা মানে সর্বোচ্চ মানে সতর্ক থাকবো। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের যেন কোনো রকম গাফিলতি না হয়। তাহলে যেটা হবে, আমরা হ্যানিম্যানের পথ অনুযায়ী আপনার ট্রিটমেন্ট করে যেতে পারবো, এবং আমরা হ্যানিম্যানের আদর্শ মেনে ট্রিটমেন্ট করবো, রোগীর প্রকৃত অর্থে সেবা করতে পারবো এবং রোগীকে আমরা আরোগ্য করতে পারবো। তো এইটা ছিল আমাদের টোটাল আজকের আলোচনা। আমার আলোচনার মধ্যে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। যদি কোথাও কোনো স্পষ্ট থাকে আমি চেষ্টা করব আমি সেই জিনিসটা ক্লিয়ার করার। আর এই আলোচনাগুলো বেশ একটু গাম্ভীর্যপূর্ণ, এজন্য আমি আজকে কোনো প্রশ্ন রাখিনি। এটা আসলে আজকের মতো আমার মনে হয়েছে যে প্রশ্ন রাখার কোনো দরকারও নাই। জাস্ট আমাদের এই জিনিসটা কনসেপ্টটা বোঝাটা খুব জরুরি। তো আপনারা কাইন্ডলি আপনারা একটু রিপ্লাই করুন যে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ। রঞ্জিত স্যার কি আছেন? হ্যাঁ স্যার, আছি। স্যার আপাতত কোনো প্রশ্ন নাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন না থাকার অর্থ, হ্যাঁ আপনি রেকর্ডিং অফ করতে পারেন, আমাদের ক্লাস শেষ। প্রশ্ন না থাকার